আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরে প্রথমবার প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ, নির্বাচন সহ নানা প্রসঙ্গ আসতে পারে বৈঠকে। ৪৮ ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে শো কজের জবাব দিতে বলেছে বিসিবি। কিছুক্ষণের মধ্যে কোয়াবের জরুরি সংবাদ সম্মেলন, হচ্ছে না দুপুরের বিপিএল ম্যাচ। ষষ্ঠ দিনের আপিল শুনানিতে পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১২ জন। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর মামলায় জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে ফিরে প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচন সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মুঠোফোনে কথা বলেন। এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বৃষ্টি, এটাকে বিএনপি এখন পর্যন্ত যেটুকু বলছে যে সাধারণত একেবারেই কার্টিসি কল বা সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখছেন তারা। কেননা প্রধান উপদেষ্টার সঙ্গে আপনি যেমনটি এর আগে বলছিলেন যে গেল বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সে সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই বৈঠকেই আলোচনা হয়েছিল বা এক ধরনের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। এবং এরপর বৈঠক শেষে যৌথ বিবৃতিও দিয়েছিল উভয় পক্ষ, অর্থাৎ বিএনপি প্রতিনিধি দল এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই প্রসঙ্গ ধরে যদি বলতে চাই যে সেই বৈঠকের পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়। আসন্ন যে নির্বাচন, যেটি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই আলোচনার রেশ ধরেই এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন। দেশে ফিরে বিমানবন্দরেই তিনি কথা বললেন। বিমানবন্দরে থাকাকালীন সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনা, সেটি নিয়েও শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, জানাজায় অংশ নিয়েছেন। তারপর আপনি যেমনটি বলছিলেন যে প্রথমবারের মতো যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন তারেক রহমান, তখন দেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, এটি শুধু এই অর্থেই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং তার সঙ্গে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে এই বৈঠক। বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ম্যাচ খেলতে না যাওয়ায় দুপুর ১টার যেই চট্টগ্রাম নোয়াখালীর বিপিএল ম্যাচ, সেটি মাঠে গড়ায়নি। অন্যদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি, যেখানে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মাঝে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি, অন্যথায় বিপিএল সহ সকল খেলা বয়কটের হুমকি দেয়। আর সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। আপিল শুনানির ষষ্ঠ দিনে এখন পর্যন্ত ১২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২ জনের বাতিল হয়েছে, একটি আবেদন স্থগিত রাখা হয়েছে। প্রথম ৪ দিন ৭০টি করে আবেদন নিষ্পত্তি হলো। পঞ্চম দিনে ১০০টি আপিল শুনানি করেছে কমিশন। বুধবার ৭৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ১৮ জনের আবেদন বাতিল হয়েছে, স্থগিত রাখা হয়েছে ৮ জনের আপিল। আর প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে কমিশন জানিয়েছে। গেল ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি, প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭ জন, বাতিল হয়েছে ৮১টি, স্থগিত ২৩টি। হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ ৯ নান্দাইল আসন। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি। স্থগিত হওয়া পাবনা ১ ও ২ আসনের সংসদ নির্বাচনের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে লিফট আপিলের শুনানি চলছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে। সকালে শুনানি শুরু হয়। এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা ১ আসনের
জামায়াতের প্রার্থী নজিবুর রহমান। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ইস্যুতে আসলে তারা এসেছেন সেটা এখনো তারা আমাদেরকে জানানোর সুযোগ পাননি, কারণ আসলে তারা এখান থেকে নির্বাচন ভবনে আসলে ঢুকেই তারা চলে গিয়েছেন 3 তলায় সিইসির কার্যালয় যেখানে, ঠিক সেখানে। তবে এর মধ্যে একটি বিষয় হচ্ছে এখনো আপিল শুনানি চলছে এবং আজকে 100টি আপিলের শুনানি হবে, দিনের প্রথমার্ধে 50টি আর শেষার্ধে বাকি 50টি। তাই আমরা যখন দেখলাম যে আপিলটি চলছে এবং সেই আপিলে আসলে প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন, অর্থাৎ প্রথম ভাগের আপিল শেষ করার পর এরপর তিনি আসলে উপরে যাবেন এবং তখন বিএনপির যে প্রতিনিধি দল সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এসেছেন তার সাথে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন তারিখ ধার্য করে। আর আজ ট্রাইব্যুনালে পলক বলেন, সারা দেশে ইন্টারনেট বন্ধ করার অথরিটি তার ছিল না। আর এর আগে শুনানিতে প্রসিকিউশন অভিযোগ করে তৎকালীন সরকারের সরাসরি নির্দেশে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছিল। বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীল নকশা তৈরি করেছিলেন। বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আজ আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই 2 মামলায় 9 আসামিকে সকালে ট্রাইব্যুনালে আনা হয়। মানবতাবিরোধী অপরাধের আরও 4 মামলায় মেয়র আতিক, আব্দুর রহমান বদিসহ 18 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন। ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। মাধ্যমিক ও সমমানের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো যায়নি। এর আগে এনসিটিবির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন 15 জানুয়ারির মধ্যেই সব বই দেয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো 15 দিন সময় চাইছে এনসিটিবি। গেল 28 ডিসেম্বর এনসিটিবি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তখন প্রশ্ন ওঠে, বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড? আমার উপরে নানান রকমের সাজেশন। শিক্ষা উপদেষ্টা জানান 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর সেই সময় এনসিটিবি বলেছিল অল্প কয়েকদিনের কথা। আমাদের কাছে মনে হতে পারে যে আমরা পারবো না, কিন্তু আসলে আমরা পারবো। কিন্তু এখনো প্রায় 1 কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের। এনসিটিবি বলছে যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। একদম ছোট লেভেল আসলে কাজ করেছি আমরা। একটা প্রেসের সে বলল যে